সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা হবে সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8 বা বলতে পারো এটা তোমাদের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো এই ভিডিওতে পরিবেশ ও ভূগোল বিষয়ের সমাধান দেওয়া হবে পূর্ণমান 50, আর অন্যান্য বিষয়গুলো তোমরা অবশ্যই দেখে নিও, ভিডিও ডেসক্রিপশনে পরপর লিঙ্ক পেয়ে যাবে। দেখো এখানে একে দাগে বলেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, সূর্যের উত্তরায়ণের সময়কাল। এখানে সঠিক উত্তর দেখো অপশান গ, অর্থাৎ 22শে ডিসেম্বর থেকে 21শে জুন। এখানে সঠিক উত্তরগুলো অন্য কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে। পরের কোশ্চেনটা দেখো, বলা হয়েছে যে কোনো মানচিত্রে সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে অপশান খ বায়ুর চাপের পার্থক্য বেশি হয়। পরের কোশ্চেন, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের উন্নতির অন্যতম প্রধান কারণ কি? তো অন্যতম প্রধান কারণ হচ্ছে উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রমিক। পরের কোশ্চেন, ভূভাগ ভাঁজ খেয়ে উপর দিকে উঠে যে পর্বতের সৃষ্টি হয় তার উদাহরণ হলো হিমালয়। পরের কোশ্চেন, ঠিক জোরটি নির্বাচন করো। তো এখানে সঠিক যে জোর সেটি হচ্ছে অপশান খ, নদীর উচ্চ প্রবাহ, নদীর প্রধান কাজ ক্ষয়। পরের কোশ্চেন দেখো, আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটি হলো বিষুব রেখা। পরের কোশ্চেন দেখো, পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি হচ্ছে পামির মালভূমি। পরের কোশ্চেন দেখো, নদীর উচ্চ প্রবাহে আই আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো, সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান গ, নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। পরের কোশ্চেন, যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হলো মার্বেল। পরের কোশ্চেন দেখো, দুইয়ের দাগে বলেছে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে প্রত্যেকটা শূন্যস্থান পূরণ করলে তোমরা 1 নম্বর করে পাবে। 3টি কোশ্চেন আছে। তো প্রথমটা দেখো, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখা পরিধি ক্রমশ ড্যাশ থাকে, কমতে থাকে। পরের প্রশ্ন, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ ড্যাশ পায়। তো এর উত্তরটা হবে বৃদ্ধি পায়। পরের কোশ্চেন, এখানে বলা হচ্ছে এশিয়া মহাদেশের একটি উত্তর বাহিনী নদী হলো ড্যাশ। তো উত্তরটা হবে ইনিসি। ঠিক আছে। এরপরে তোমাদের 3-এর দাগে বলেছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লিখতে হবে। তো প্রথমটা দেখো, ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি। এটা হচ্ছে সত্য বাক্য, তাই ঠিক। পরের কোশ্চেন, শীতল ও শুষ্ক জলবায়ুতে মাটি সৃষ্টি হতে বেশি সময় লাগে। এই বাক্যটাও সত্য, তাই আমরা ঠিক লিখব। পরের কোশ্চেন, জুলাই মাসে উত্তর আফ্রিকায় যখন গ্রীষ্মকাল, দক্ষিণ আফ্রিকায় তখন শীতকাল। এই বাক্যটা অসত্য, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে ভুল। পরের কোশ্চেন দেখো, তোমাদের এখানে 4-এর দাগে বলেছে স্তম্ভ মেলাও। তো ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলালে এখানে দেখতে পাচ্ছ যে ফুজিয়ামা, গ্রানাইট আর মিয়েন্ডা আছে। তো এখান থেকে আমরা দেখে নেব খ স্তম্ভের কোনগুলো মিল হয়। তো ফুজিয়ামা থেকে যেটা হবে দেখো, খ স্তম্ভের অপশান 3 অর্থাৎ আগ্নেয় পর্বত, এবং গ্রানাইট থেকে হবে অপশান 1 অর্থাৎ আগ্নেয় শিলা, আর পড়ে থাকছে মিয়েন্ডার থেকে নদী মধ্য প্রবাহ। ঠিক আছে। পরের দাগে তোমাদের দেখো, এখানে 5-এর দাগে বলা হচ্ছে কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় এবং কেন বলা হয়। উত্তরটা দেখো, 21শে জুন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয়। আর 21শে জুন পৃথিবী নিজের কক্ষপথে এমন একটা জায়গায় আসে যে উত্তর গোলার্ধে কর্কট রেখার 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা উপর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে, এবং এই দিন উত্তর গোলার্ধের দিন সব থেকে বড় হয় আর দক্ষিণ গোলার্ধে সব থেকে ছোট হয়। সুমেরুবৃত্ত 24 ঘন্টা সূর্যকে দেখা যায়, আর কুমেরুবৃত্ত 24 ঘন্টা অন্ধকার থাকে। আর তাই 21শে জুলাই দিনটিকে কর্কট সংক্রান্তি বলা হয়ে থাকে। পরের কোশ্চেন দেখো, এখানে বলা হচ্ছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার একটি করে বৈশিষ্ট্য দিতে হবে। প্রথমে অক্ষরেখার বৈশিষ্ট্য, অক্ষরেখা পরস্পর সমান্তরাল, অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত। যদিও এখানে একটা বলা হয়েছে, দুটো করে বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে। পরেরটা দেখো, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য, দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত। 2, প্রত্যেকটি দ্রাঘিমা রেখার উপর দ্রাঘিমা রেখার উত্তর ও দক্ষিণ মেরুতে গিয়ে মিশেছে। পরের কোশ্চেন দেখো, সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে। উত্তর, ভারতের সমগ্র উত্তর ভাগ জুড়ে বিস্তৃত থাকা হিমালয় পর্বতশ্রেণী ভারতের জলবায়ুর উপর অসাধারণ প্রভাব রয়েছে। 1 নম্বর হচ্ছে উত্তরে তীব্র শৈত্যপ্রবাহ থেকে রক্ষা করা। হিমালয় পর্বতের অবস্থান ভারতীয় উপমহাদেশকে মধ্য এশিয়ার হাড় কাঁপানো শীতের হাত থেকে রক্ষা করেছে। হিমালয় পর্বত না থাকলে ভারতেও রাশিয়া ও চীনের মতো তীব্র শীতের প্রাবল্য দেখা যেত। পরে 2 নম্বরে দেখো, বৃষ্টিপাতে সাহায্য করা। সমুদ্র থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে বাধা পেয়ে উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আর মৌসুমী বায়ু প্রবাহের দ্বারা সংঘটিত বৃষ্টিপাতে হিমালয়
পর্বতের অসাধারণ ভূমিকা রয়েছে। এরপরে দেখো তোমাদের 5-এর 4 নম্বর প্রশ্ন, ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি সমভূমির পার্থক্য। তাহলে মালভূমি সমভূমির পার্থক্য লিখতে হবে এবং কোন কোন বিষয়, সেটা হচ্ছে ভূমির ঢাল আর একটা হচ্ছে উচ্চতা। এই দুটো বিষয়ের উপর আমাদের পার্থক্যটা উল্লেখ করতে হবে। তো ভূমির ঢাল উচ্চতা ভিত্তিতে মালভূমি সমভূমির পার্থক্য দেখো। প্রথমে ভূমির ঢাল, মালভূমি মধ্যম ঢাল বিশিষ্ট তরঙ্গায়িত, কিন্তু অপরদিকে সমভূমির উপর সমতল বা সামান্য ঢেউ খেলানো হয়। এবং দ্বিতীয় যে বিষয়টা ছিল দেখো উচ্চতা, মালভূমির উচ্চতা হয় 300 থেকে 600 মিটার, কিন্তু অপরদিকে সমভূমির উচ্চতা হয় 300 মিটারের কম। পরে তোমাদের 6-এর দাগে কি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলের জলবায়ুর উষ্ণতার তারতম্য কিভাবে দুই অঞ্চলে বায়ুচাপকে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। উত্তর, বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন ও ঘনত্বের পরিবর্তন হয়। আর নিরক্ষীয় অঞ্চলে সারা বছর লম্বভাবে কিরণ দেয়, ফলে উষ্ণতা বেশি, তাই উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং উপরে উঠে যায়। আর বায়ুর ঘনত্ব কমে যাওয়া, অর্থাৎ নির্দিষ্ট আয়তনের বায়ুতে অণুর সংখ্যা কমে যায়, আর অর্থাৎ বায়ুর চাপও তখন কি হয়, কমে যায়। তাই উষ্ণতা নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়। এবং প্যারা করে লিখবে, আবার মেরু অঞ্চলে সূর্য সারা বছর তির্যকভাবে কিরণ দেওয়ায় বায়ুর উষ্ণতাও খুবই কম, তাই বায়ু শীতল হয়ে সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায়, ফলে বায়ুচাপ বেড়ে যায়। এই কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হয়। পরে দেখো তোমাদের 6-2 নম্বরে বলেছে, মাটির দানার আকারের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করো এবং প্রত্যেক শ্রেণীর একটি করে বৈশিষ্ট্য। তো মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটিকে 3টি ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে বেলে মাটি, এবং বৈশিষ্ট্যটা দেখো, এই মাটির দানাগুলি বেশ বড় হয়। বেলে মাটিতে বালির ভাগ বেশি হয়, জল ধরে রাখতে পারে না। গাঙ্গেয় উপত্যকা পশ্চিমাংশে বেলে মাটি দেখা যায়। এই মাটিতে তরমুজ, ফুটি, সুপারি প্রভৃতি ফসল চাষ হয়। পরের কোশ্চেন, এঁটেল মাটি। পরের পয়েন্ট, তো এই মাটির দানার আকার তুলনায় সব থেকে ছোট, কাদার ভাগ বেশি থাকায় এঁটেল মাটির জল ধরে রাখতে পারে। গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ অঞ্চলে ও নিম্ন উপত্যকায় দেখতে পাওয়া যায়। এই মাটিতে ধান, পাট, তৈলবীজ খুব ভালো হয়। তোমরা ধান, পাট এগুলো কমা দেবে। পরেরটা পয়েন্টটা দেখো, দোআঁশ মাটি। তো দোআঁশ মাটিতে বালি আর কাদা প্রায় সমান পরিমাণে থাকে। ভারতের পাঞ্জাব, বিহার, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের যেসব পলিমাটি অঞ্চলগুলি রয়েছে সেসব জায়গাতে দোআঁশ মাটি দেখা যায়। এই মাটিতে ধান, গম, যব, নানা ধরনের শাকসবজি, চা, কফি, বিভিন্ন ধরনের ফসল প্রচুর পরিমাণে চাষ হয়। পরে তোমাদের 3 নম্বর প্রশ্ন বলেছে, নীল নদের উপর কি উদ্দেশ্যে আসোয়ান বাঁধ নির্মাণ করে। উত্তর, নীল নদের উপর আসোয়ান বাঁধ নির্মাণের উদ্দেশ্য হলো, নীল নদের মধ্যে নিম্ন প্রবাহ উষ্ণ ও শুষ্ক মরুপ্রায় অঞ্চলে অবস্থিত হলে মিশরের নীল নদের প্রবাহ পথে একসময় প্রায়শই বন্যা হতো, আর বছরের অন্যান্য সময় জলের অভাবে নীল নদের অববাহিকার কৃষিকাজ করা যেত না, আর বছরের একটা সময়ে বন্যা এবং অন্য সময়ে খরা। এই অবস্থা প্রতিকারের জন্য মিশরের নীল নদের উপর আসোয়ান বাঁধ তৈরি করা হয়। নীল নদের উপর আসোয়ান বাঁধ নির্মিত হওয়ার ফলে মিশরের বন্যা ও খরার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে। এরপর 7-এর দাগে তোমাদের বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের 3টে প্রশ্ন আছে, প্রত্যেকটার উত্তর দেওয়ার জন্য পাবে 5 নম্বর করে। প্রথম প্রশ্ন, এশিয়া মহাদেশের নিরক্ষীয় ও উষ্ণ মরু ও জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে কিভাবে প্রভাবিত করে। উত্তরটা দেখো, এশিয়া মহাদেশের নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে সারা বছর গড় উষ্ণতা থাকে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও প্রতিদিনই বিকালে পরিচলন বৃষ্টিপাত ও বার্ষিক বৃষ্টির পরিমাণ 200 থেকে 250 সেমি। উষ্ণতা বেশি বৃষ্টিপাতের পরিমাণে কম। দেখো এখানে বৃষ্টিপাতের জন্য নিরক্ষীয় অঞ্চলে চিরহরিত উদ্ভিদের ঘন বনভূমি দেখা যায়। আর শীতকালে এই উদ্ভিদের পাতা ঝরে না। এই বৃষ্টি অরণ্যের গাছগুলি হলো মেহগনি, সেগুন, আবলুস, রবার, কোকো, সিনকোনা, রোজউড, আয়রন উড ইত্যাদি। এশিয়ার উষ্ণ মরু অঞ্চলে সারা বছরই, তোমরা প্যারা করে লিখবে অবশ্যই, উষ্ণতা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের উপর থাকে এবং বৃষ্টিপাতের পরিমাণও খুব কম। আর তাই এই মরুভূমি অঞ্চলে সাধারণত কাঁটা জাতীয় গাছ জন্মায়, যেমন বাবলা, ফণিমনসা, খেজুর ইত্যাদি। বৃষ্টিপাত কম হওয়ার কারণে গাছগুলি কাণ্ড, পাতা, মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে, যাতে প্রস্বেদন প্রক্রিয়া গাছের জল বেরিয়ে না যায় এবং গাছগুলির শিকড় অনেক দূর পর্যন্ত ছড়ানো থাকে। পরের কোশ্চেনটা দেখো, আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ কিভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো। উত্তরটা দেখো, নিরক্ষীয় চিরসবুজ গাছের অরণ্য। নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর গরম, যেখানে 27 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত হয়ে থাকে
200 থেকে 250 সেমি। সরাসরি সূর্যকিরণ আর সারা বছর বৃষ্টিতে এখানে শক্ত কাঠের ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে। মেহগনি, রোজউড, এবনি এবং ঘন জঙ্গলের প্রধান গাছ। এগুলি হলো ঘন জঙ্গলের প্রধান গাছ। পাতা ঝরানোর নির্দিষ্ট ঋতু না থাকায় গাছগুলো সারা বছর সবুজ দেখায়, আর তাই এর নাম চিরসবুজ গাছের অরণ্য। পরের পয়েন্টটা দেখো, ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। আফ্রিকার একেবারে উত্তর পশ্চিমে পলিমাটি। আচ্ছা, তোমরা এটা দেখো, ভূমধ্যসাগরীয় উদ্ভিদ পয়েন্ট করবে। তো পয়েন্ট করার পর দেখো এখানে তোমরা এই অংশটাকে বাদ দেবে, কোনো একটা জায়গা থেকে লাইনটা চলে এসেছে, ঠিক আছে। তোমরা লিখবে আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম, তারপর লিখবে উত্তর পশ্চিমে অবস্থিত এই অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে এই এই লাইনটা লিখবে না, ঠিক আছে। বৃষ্টি হয় সারা বছরে 50 থেকে 100 সেমি বৃষ্টি হয়। গরমকালে বৃষ্টিহীন থাকে আর পাতায় নরম মোম আস্তরণ দেখা যায়। জলপাই, ওক, আখরোট, ডুমুর, কর্ক গাছগুলো এখানে জন্মায়। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায়। কমলালেবু, আঙুর এইসব ফলের বাগানও খুব চোখে পড়ে, ঠিক আছে। তাহলে তোমরা ভূমধ্যসাগরীয় পয়েন্টটা করার পর সেটা লিখবে আফ্রিকার একেবারে উত্তর পশ্চিমে অবস্থিত এই অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়, ঠিক আছে। তোমরা এই যে অংশটা তোমরা লিখবে না, ওকে। পরের কোশ্চেন দেখো, তোমাদের সাথে 3 নম্বরে বলা হচ্ছে মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক যে প্রভাব ফেলেছে তা এই বক্তব্যটি যথার্থ বিচার করতে হবে। উত্তর, মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক এত নিবিড় হলেও মানুষের কিছু কিছু কাজ বা ক্রিয়াকলাপ নদীর স্বাভাবিক ছন্দকে নষ্ট করছে বা নেতিবাচক প্রভাব ফেলেছে। যেমন 1 নম্বর, কৃষি ব্যবস্থার প্রসার। কৃষি ব্যবস্থা প্রসারের ফলে কৃষিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক এবং কীটনাশক মিশ্রিত জল নদীতে এসে পড়লে নদীর জলকে বিষাক্ত করে এবং নদীর বাস্তুতন্ত্রকে ধ্বংস করে। এছাড়া সেচের জলের যোগান দিতে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে। পরের পয়েন্ট, শিল্পায়নের ফলে নদীর তীরে অবস্থিত বিভিন্ন শিল্পাঞ্চল থেকে বর্জ্য পদার্থ তথা বর্জ্য জল নদীতে বা অবাধে মিশে গিয়ে নদীর জল ক্রমশ বিষাক্ত করে তুলছে। পরের পয়েন্ট, বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ নির্মাণ। বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর পাড়ে কৃত্রিম বাঁধ তৈরি করলে সামরিক সুফল পাওয়া গেলেও সাময়িক সুফল পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা আবার ভয়াবহ বন্যার কারণ হয়ে ওঠে। পরের পয়েন্ট, নগরায়নের ফলে বিভিন্ন নগর বসতি থেকে যে আবর্জনা বা পয়ঃপ্রণালীর জল নদীতে মিশে নদীর জলকে বিষাক্ত করছে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8, যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। অন্যান্য বিষয়গুলো তোমরা অবশ্যই দেখে নিও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। আর যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও।